সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, এই অধ্যায়টা আমরা পঞ্চম অধ্যায় পড়ছিলাম। এই অধ্যায় আমরা শেষ করেছি। আজকে তোমাদের জন্য আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব এই অধ্যায় থেকে। এই অধ্যায়ে মেনলি দুটি অংশ, পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র। শুরুতে আমি পরিপাকতন্ত্র অংশ থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিন্তু আমি এখানে অপশন লিখিনি, আমি শুধু প্রশ্নগুলোই লিখেছি। শিক্ষার্থীরা, আমি বোর্ডে প্রথমে যে প্রশ্নটি লিখেছি, লালা কি? তোমরা এটা শুরুতে পড়েছো, লালা কি। এখন আনসারটা তোমরা মনে করার চেষ্টা করো। সব প্রশ্নগুলো বলার পরে আমি আনসারগুলো বলবো। এরপরে আছে, মুখের খাবার মিশ্রণে সহায়তা করে কোনটি? লালায় কোন এনজাইম থাকে? 4 নম্বরে লিখেছি, লালার বর্ণ কেমন? 5 নম্বরে লিখেছি, আমিষ জাতীয় খাদ্য হজমে সহায়তা করে কোন কোন এনজাইম? 6 নম্বরে আমি লিখেছি, স্নেহ পরিপাককারী এনজাইমের নাম কি? 7, খাদ্যবস্তু পিচ্ছিল ও গিলতে সাহায্য করে কোনটি? 8, ক্রম সংকোচন কোথায় ঘটে? 9, এনজাইম নিঃসৃত হয় না কোন অংশে? 10, খাদ্যবস্তু পরিপাক হয় না কোন অংশে? 11, বৃহদন্ত্রের সর্বশেষ অংশের নাম কি? 12, খাদ্যবস্তু ইলিয়ামে কোন পদ্ধতিতে শোষিত হয়? শিক্ষার্থীরা, এখানে 12টা প্রশ্ন লিখেছি। আমি তোমাদের অধ্যায় 5-এর শুরুতে লালা সম্পর্কে যে আছে পাঠ, প্রথম দিকের যে পাঠ, সেখান থেকে এই প্রশ্নগুলো আমি লিখেছি। প্রথম প্রশ্নের আনসার তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে লালা কি। লালা এক ধরনের বর্ণহীন তরল পদার্থ, এটা আমি পড়িয়েছিলাম। এই প্রশ্নের সাথে আমরা 4-এর আনসারও জেনে গেছি। তাহলে লালা হচ্ছে এক ধরনের তরল পদার্থ। এটার আনসার আমি পাশে দিচ্ছি। লালা হচ্ছে এক ধরনের তরল পদার্থ। মুখের খাবার মিশ্রণে সাহায্য করে কোনটি? এটির আনসার হবে লালা। লালায় কোন এনজাইম থাকে? তোমরা নিশ্চয়ই এর মধ্যে পেয়ে গেছো, এটা পাঠ্য বইয়ে আছে তোমাদের, টায়ালিন। লালায় টায়ালিন নামক এনজাইম থাকে। লালার বর্ণ কেমন? লালা বর্ণহীন। এরপরে আছে, আমিষ জাতীয় খাদ্য পরিপাকে বা হজমে সহায়তা করে কোন কোন এনজাইম? শিক্ষার্থীরা, এখানে আমি নিচে এটার আনসার লিখছি, 5-এর আনসার আমি লিখছি। এখানে ট্রিপসিন, প্রথমে পেপসিন, ট্রিপসিন, পেপসিন, ট্রিপসিন, কাইমো, ট্রিপসিন। এই 3টি নাম তোমরা মনে রাখবে। অপশনে এখান থেকে যে কোনো একটি থাকতে পারে। এরপরে 6 নম্বরে আছে, স্নেহ পরিপাককারী এনজাইম। তোমরা জানো লাইপেজ চর্বি বা স্নেহ পরিপাক করে থাকে। খাদ্যবস্তু পিচ্ছিল ও গিলতে সাহায্য করে কোনটি? এটির আনসার হবে লালা। ক্রমসংকোচন কোথায় ঘটে? অন্ননালী। এনজাইম নিশ্চিত হয় না কোন অংশে? শিক্ষার্থীরা, এখানে এটার আনসার গলবিল হতে পারে, গলবিল। বৃহদন্ত্র হতে পারে শিক্ষার্থীরা, কারণ বৃহদন্ত্রে কোনো এনজাইম নিশ্চিত হয় না এবং এই অংশে খাদ্য পরিপাক হয় না। খাদ্যবস্তু পরিপাক হয় না কোন অংশে? এটার আনসারও হবে শিক্ষার্থীরা গলবিল অথবা বৃহদন্ত্র। বৃহদন্ত্রের সর্বশেষ অংশের নাম কি? তোমরা জানো শিক্ষার্থীরা, আমি প্রথম দিকে প্রশ্নগুলো মুছে দিচ্ছি। আমরা বৃহদন্ত্রের সর্বশেষ অংশের নাম এখন জানব। আমরা আগেও জেনেছি যে বৃহদন্ত্রের 3টি অংশ থাকে।
সিকাম কোলন এবং মলাশয়। তাহলে সর্বশেষ অংশ, এটার আনসার হবে শিক্ষার্থীরা মলাশয়। যদি বলা হয় বৃহদন্ত্রের প্রথম অংশের নাম কি, তখন আমরা লিখব সিকাম। যদি প্রশ্ন করা হয় সিকাম এবং মলাশয়ের মধ্যবর্তী অংশের নাম কি, তখন আমরা লিখব কোলন। তাহলে এই বৃহদন্ত্র থেকে নানাভাবে 3টি প্রশ্ন হতে পারে। এরপরে খাদ্যবস্তু ইলিয়ামে কোন পদ্ধতিতে শোষিত হয়, এটা তোমাদের পাঠ্য বইও আছে যে খাদ্যবস্তু ইলিয়ামে ব্যাপন পদ্ধতিতে শোষিত হয়। শিক্ষার্থীরা আশা করছি এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমি পরবর্তী কিছু প্রশ্নে চলে যাচ্ছি। আমি বোর্ডটা মুছে দিচ্ছি। 13 নং প্রশ্নে শিক্ষার্থীরা আমি লিখেছি পরিপাক তন্ত্রের অংশ নয় কোনটি। এখানে আমি অপশন দিয়েছি, দেখো 4টা অপশন দিয়েছি, যকৃৎ, ক্ষুদ্রান্ত্র, বৃক্ষ এবং পাকস্থলী। তোমরা নিশ্চয় আনসারটা বুঝতে পারছো যে এখানে এটার আনসার হবে বৃক্ষ। আমি একসাথে এবার আনসার আলোচনা করছি। এরপরে খাদ্য পরিপাক হয় কোথায়, সেটাই সবচেয়ে বেশি পরিপাক হয় ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ ডিউডেনাম, এখানে আছে ইলিয়াম, ভিলা এবং কোলন। এটার আনসার হবে ডিউডেনাম। পৌষ্টিক নালীর সাথে কয়টি গ্রন্থি আছে শিক্ষার্থীরা, এখানে হবে 3টি গ্রন্থি। আমি আনসারটা লিখে দিচ্ছি 3টি। মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা তোমরা জানো 32টি। আমাদের মোট স্থায়ী দাঁতের সংখ্যা হচ্ছে 32টি। এরপরে প্রতি চোয়ালে, চোয়াল বলতে শিক্ষার্থীরা আমাদের এই অংশটা উপরের পাটি এবং নিচের পাটিকে বোঝায়। প্রতি চোয়ালে দাঁতের সংখ্যা, তাহলে এটা অর্ধেক হবে। আমাদের 2টি চোয়াল 16টি। দাঁতের প্রকারভেদ, দাঁত কয় প্রকার আমি আলোচনা করেছিলাম, তোমাদেরকে মডেল দেখিয়েছিলাম 4 প্রকার, কর্তন, ছেদন, অগ্রপেশন এবং পেশন। তাহলে দাঁত হবে এখানে 4 প্রকার। এরপরে আমি লিখেছি অন্ননালী ও ক্ষুদ্রান্ত্রের মধ্যবর্তী স্থান। তাহলে অন্ননালী, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র, অন্ননালী ও ক্ষুদ্রান্ত্রের মধ্যবর্তী স্থান হবে পাকস্থলী। আমি লিখছি পাকস্থলী। অন্ননালী এবং ক্ষুদ্রান্ত্রের মধ্যবর্তী স্থান পাকস্থলী। পরিপাক নালীর একেবারে শেষ প্রান্তে অবস্থিত, তোমরা জানো পায়ু ছিদ্র। তাহলে এখানে হবে পায়ু বা পায়ু ছিদ্র, যেটা মলাশয়ের পরের অংশ, আমাদের দেহের অপাচ্য অপ্রয়োজনীয় অংশ, এর মাধ্যমে বাইরে নির্গত হয়। সবচেয়ে বড় পরিপাক গ্রন্থির নাম তোমরা জেনেছ আগে, নিশ্চয় মনে করতে পেরেছ নাম। সবচেয়ে বড় পরিপাক গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। কোন পেশি দ্বারা হৃৎপিণ্ড গঠিত, আনসারটা তোমরা মনে করার চেষ্টা করো। এটা হবে হৃৎপেশি। এটার আনসার হবে হৃৎপেশি। কোন খাবার দাঁত ক্ষয় করে তোমরা জানো, এটা মিষ্টি জাতীয় খাবার। মিষ্টি জাতীয় খাবার দাঁতের ক্ষয় করে থাকে। 24 নম্বর প্রশ্নে আমি লিখেছি রক্তের রং লাল কেন। এই প্রশ্নটি তোমাদের অনুধাবনের প্রশ্ন হতে পারে। এটি 2টি আনসার হতে পারে শিক্ষার্থীরা। অপশনে যাই থাকে, আমি তো এখানে অপশন ব্যবহার করিনি। এখানে লোহিত রক্তের লোহিত রক্তকণিকার জন্য এটা হতে পারে আনসার লোহিত রক্তকণিকা, অথবা অপশনে যদি হিমোগ্লোবিন শব্দটি থাকে তাহলে হিমোগ্লোবিন হবে। লোহিত রক্তকণিকা অথবা হিমোগ্লোবিন। শিক্ষার্থীরা আমি বোর্ডের এই অংশটি মুছে দিচ্ছি।
এখন আমি 24 নং প্রশ্নের উত্তর এখানে লিখছি 24 দিয়ে উত্তর। এটা লোহিত কণিকা, লোহিত রক্তকণিকা অথবা হিমোগ্লোবিন, অপশনে যেটাই থাকে তোমরা সেটাতে টিক দিবে। তারপরে 25 নাম্বারে আমি প্রশ্নে লিখেছি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তোমরা জানো অনুচক্রিকা। এটার আনসার হবে অনুচক্রিকা। অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 26 নং প্রশ্ন আমি লিখেছি পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্র সবচেয়ে দীর্ঘ অংশ। এরপর আমি লিখেছি বেসিলারি আমাশয়ের কারণ। তোমরা আমাশয় কয় প্রকার এটাও প্রশ্ন হিসেবে আসতে পারে। আমাশয় 2 প্রকার, অ্যামিবিক আমাশয় এবং বেসিলারি আমাশয়। তোমরা পড়েছিলা, নিশ্চয় তোমাদের মনে আছে। সিগেলা নামক ব্যাকটেরিয়া, তাহলে আনসার আমি লিখবো সিগেলা। আর অ্যামিবিক আমাশয়ের কারণ তোমরা জানো, আগে জেনেছো, অ্যান্টামিবা। অ্যান্টামিবা। এরপরে আমি 29 নং প্রশ্নে লিখেছি খাদ্যের অপাচ্য অংশ জমে, অর্থাৎ কোথায় জমা হয় অপাচ্য অংশ। খাদ্যের অপাচ্য অংশ, অপ্রয়োজনীয় অংশটা আমি একটু আগে পরিপাক নালীর শেষ অংশের নাম আমি বলেছিলাম পায়ুছিদ্র বা পায়ু, এবং পায়ুছিদ্রের আগের অংশ অর্থাৎ বৃহদন্ত্রের সর্বশেষ অংশ হচ্ছে মলাশয়। তাহলে খাদ্যের অপাচ্য অংশ জমা হয় মলাশয়ে, এটার উত্তর হবে মলাশয়। এবং 30 নাম্বার প্রশ্নে আমি লিখেছি পিত্তরস কোথায় তৈরি হয়, এটার উত্তর হবে শিক্ষার্থীরা যকৃৎ। তোমরা জানো যকৃৎ রসটায় পিত্তরস হিসেবে পিত্তথলিতে জমা হয়। এই চ্যাপ্টারটা বিশাল বৃহৎ একটা চ্যাপ্টার, যদিও আমি এখানে খুব কম প্রশ্ন আলোচনা করেছি। যেমন এখানে রক্ত জমাট বাঁধা, তারপরে প্রহরী বলা হয় কোন রক্তকণিকাকে, দেহের প্রহরী বলা হয়, সেক্ষেত্রে তোমরা শ্বেত রক্তকণিকা লিখতে পারো। এভাবে আরো অনেক প্রশ্ন এখান থেকে হতে পারে, যেমন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়, 4টি প্রকোষ্ঠ, এরকম আরো অসংখ্য প্রশ্ন হতে পারে। তোমরা যদি পাঠ্য বইটা খুব ভালো করে পড়ো, আশা করি তোমরা উত্তর করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের সামনে অনলাইন পরীক্ষা, সেই পরীক্ষায় তোমরা ভালো করো, সবাই অংশগ্রহণ করো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।